আসসালামু আলাইকুম। ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিওগুলো মূলত লাগবে সিভিল ইঞ্জিনিয়ারদের, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে এবং পাশ করেছে সবার জন্য। আমরা যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন কিন্তু সিলেবাসে ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলো তেমনভাবে একাডেমিকলি ছিল না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও ষষ্ঠ সেমিস্টারে স্ট্যাট প্রো সফটওয়্যারটি একাডেমিক পড়াশোনার সঙ্গে জড়িয়ে দিয়েছে। আগে আমরা যারা ভাবতাম যে আমরা শুধুমাত্র ডিজাইন নিয়ে কাজ করব বা ভবিষ্যতে আমি একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হব, তারাই শুধুমাত্র সফটওয়্যারগুলো শিখব, কিন্তু এখন এটা ভাবার সুযোগ নেই। কারণ একাডেমিক অন্য সাবজেক্ট পড়াশোনার সাথে পাশাপাশি স্ট্যাট প্রো শেখাটা বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন স্ট্যাট প্রো, ইট্যাপস, স্যাপ, এছাড়াও আরও অনেক 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 সফটওয়্যার আছে। যে দেশে যেটা প্রচলিত বা যেটা একজন ইঞ্জিনিয়ারের সহজলভ্য হবে, সহজেই পাবে এবং সে ইউজার ফ্রেন্ডলি যেটা ভাববে সেটা সে শিখতে পারে। আমি আমার ভিডিওগুলোতে স্ট্যাট প্রো, ইট্যাপস এই দুটোই আলোচনা করব। আমার ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে? আমার ভিডিওগুলো পাওয়া যাবে, আমার কয়েকটি ফেসবুক পেজ আছে। তার মধ্যে একটি হলো ইমেজ পলিটেকনিক ও টেক্সটাইল ইনস্টিটিউট, আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। এই ফেসবুক পেজগুলোতে আমার ভিডিওগুলো পাওয়া যাবে। এছাড়াও ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, আমি ওখানেও আপলোড করে দেব। সেই চ্যানেলটির নাম হলো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। ভাবছেন যে একাডেমিক যেহেতু সিলেবাসে আছে সেহেতু ক্লাসেই আমরা এই সফটওয়্যারটা শিখতে পারবো, কিন্তু আমরা তো জানি যে ক্লাসে আসলে অনেকজন শিক্ষার্থী একসঙ্গে থাকায় শিক্ষকরা এবং ল্যাবে কম্পিউটারের প্রয়োজনীয় কম্পিউটার না থাকায় আমরা কিন্তু ভালোভাবে শিখতে পারি না। সেই কারণে স্ট্যাট প্রো বা যে কোনো সফটওয়্যার হোক না কেন, অটোক্যাড হোক, স্ট্যাট প্রো, ইট্যাপস, প্রোগ্রামিং যে কোনো সফটওয়্যার হোক, আমরা কিন্তু আসলে ক্লাসে ওইরকম করে ডিটেল শিখতে পারি না। সেই কারণে একাডেমিক থাকার পরেও একাডেমিক থাকাতে কী হচ্ছে যে এটা আমাদের শিখতেই হবে, এটা বাধ্যবাধকতা। পাশাপাশি টিচাররা আমাদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু স্বল্পতার কারণে শিক্ষকরা পূর্ণাঙ্গ স্ট্যাট প্রো শেখাতে পারবে না। তাই তোমাদের আমার এই ভিডিওগুলো 100% সহযোগিতা করবে বলে আমি মনে করি। আমি একটার পর একটা, অর্থাৎ স্ট্যাট প্রো শেষ হওয়ার পর ইট্যাপস ধরবো, তারপরে অটোক্যাড ধরবো, কারণ অটোক্যাডও কিন্তু একাডেমিকে আছে। সাথে আমাদের অটোক্যাড ছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং জীবন কিন্তু একদম অচল, আমরা অটোক্যাডও শেখাবো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সরাসরি স্ট্যাট প্রো শেখার জন্য আমরা প্রস্তুত হয়ে নেই। চলো আমরা স্ট্যাট প্রোতে চলে যাই। তোমরা সবাই শেয়ার করবা যাতে করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং অন্য ইঞ্জিনিয়াররাও যাতে আমার এই ভিডিওগুলো শিখে তার যাতে উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা, লাইক দিবা এবং অন্যদেরকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দিবা। প্রিয় শিক্ষার্থী, স্ট্যাট প্রো ট্রেনিংয়ের 14তম লেকচারে স্বাগত। আমরা গত লেকচারে শিখেছিলাম কিভাবে জিওমেট্রির বিমের মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং মোমেন্টের মান, শেয়ার ফোর্সের মান এগুলো কিভাবে দেখতে হয় সেটা আমরা শিখিয়েছিলাম। আজকে জাস্ট একটু অংশ পুনরাবৃত্তি করি। এটা আমার স্ট্রাকচার ফুল মডেল, অ্যানালাইসিস দেওয়া আছে। আমি সেখান থেকে একটা বিমের উপর ডবল ক্লিক করে সেই বিমের ডবল ক্লিক করলাম, কি দেখা যাচ্ছে এখানে কোনো অ্যানালাইসিস করা নাই। অর্থাৎ আমরা যে অ্যানালাইসিস করেছিলাম সেই অ্যানালাইসিসটা কোনোভাবে এটা বন্ধ করার পর এটা মিসিং হয়ে গেছে। এই জন্য আমরা কোনো মেম্বার উপর ক্লিক করে কিন্তু সেটা লোড দেওয়া আছে, বাট তার শেয়ার, বেন্ডিং, ডিফ্লেকশন যেখানে থাকে বাটন থাকে সেটা কিন্তু নাই। তার মানে আমরা দেখতে চাইলে আবার আমাকে অ্যানালাইজ করতে হবে। তবে
পারফর্ম অ্যানালাইসিস যেটা সেটা কিন্তু দরকার নাই। এই তবে দেখে নিলাম আমরা যে অ্যানালাইসিস দিয়ে নো প্রিন্ট এবং এই যে ডান সাইডে পারফর্ম অ্যানালাইসিস লেখাটা আছে, তাহলে এটা আর দরকার নাই। আবার আমরা অ্যানালাইজ করি। অ্যানালাইজ করার পর তো গতকালকে আমরা দেখেছিলাম, মানে গত দিনে আমরা দেখেছিলাম অ্যানালাইসিস করার পর মেনু বারে দুটা মেনু যোগ হয়, একটা হচ্ছে রেজাল্ট আর একটা হচ্ছে রিপোর্ট। এই দুটো কিন্তু বর্তমানে নাই। বর্তমানে কি আছে? ফাইল, এডিট, ভিউ, টুল, সিলেক্ট, জিওমেট্রি, কমান্ড, অ্যানালাইজ, মোড, উইন্ডো হেল্প। এখানে অ্যানালাইসিস করার পর যদি পোস্ট প্রসেসিং এ যায়, অ্যানালাইসিস করার পর যদি পোস্ট প্রসেসিং এ যায়, তাহলে রেজাল্ট এবং রিপোর্ট নামে দুটা মেনু আসে। সেই মেনু থেকে আমরা কোনো মেম্বারের শেয়ার পোস্ট, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এগুলো ভিউ আউটপুট ফাইল আমরা যদি যাই, তাহলে আমরা পোস্ট প্রসেসিং এ কি দিয়েছি, কি কি রিপোর্ট আমরা চেয়েছি সেগুলো পাবো। আমরা আপাতত কি দিয়েছি, বিমের সাপোর্ট রিঅ্যাকশন দিয়েছি, সেই সাপোর্ট রিঅ্যাকশনটা আমরা পাবো। আর যদি মডেলিং এ থাকতে চাই, মডেলিং এ তাহলে এখানে আমরা ওকে দেব। এবার আমরা দেখি একটা যে কোনো বিমের উপর ডবল ক্লিক করি, এই যে শেয়ার বেন্ডিং ডিফ্লেকশন আসছে। তো এই বিমটা বা আমরা যদি সাথে আরো কয়েকটা বিম নেই, এটা সিলেক্ট করে নিই, করার পরে স্ক্রল দিয়ে বড় করতেছি, স্ক্রল। আচ্ছা, এখন এই যে এখানে রেজাল্ট নামে একটা টুলবার তৈরি হয়েছে, এই টুলবার, ঠিক আছে। আচ্ছা, এটা সিলেক্ট করার পরে, সিলেক্ট না করলেও চলবে, এমজেড যে বেন্ডিং মোমেন্টটা, এমজেডটা আমাদের কাজে লাগবে, অন্যগুলো কাজে লাগবে না, ঠিক আছে। এমজেড এটাকে বড় করতে হবে। এমজেড বড় করতে গেলে আমাদের স্কেলে যেতে হবে, স্কেলে গিয়ে আমাদের মোমেন্টটা, এই যে রেজাল্টের ক্ষেত্রে মোমেন্ট ছোট করলে এগুলো বড় দেখায়। এমজেড সম্ভবত এটাই, হ্যাঁ, এমজেডটা ক্লিক করা ছিল। এমজেড এখানে রেজাল্টে গিয়ে এমজেড মানে বেন্ডিং, এমজেড মানে বেন্ডিং জেড, ঠিক আছে। এখানে ইমিডিয়েট অ্যাপ্লাই থাকলে তাহলে এটা কি ক্লিক করার সঙ্গে সঙ্গে কম বেশি হবে। আমরা এটা গত দিন আমরা দেখেছিলাম। আচ্ছা, এরপরে পোস্ট প্রসেসিং এ যাব। পোস্ট প্রসেসিংটা হচ্ছে যে আমি রেজাল্ট দেখতে চাই, যেমন এখানে মোমেন্টটা, এখানে মোমেন্ট কত, এখানে মোমেন্ট কত, এখানে মোমেন্ট কত, এখানে মোমেন্ট কত, এই দেখতে চাইলে আমরা পোস্ট প্রসেসিং এ গেলে রেজাল্ট সেটআপ আসবে। রেজাল্ট সেটআপের মধ্যে কোন লোডের কারণে আমি রেজাল্টটা দেখতে চাই, সেই লোডগুলোকে আমার সিলেক্ট করতে হবে, মানে ডান পাশে রাখতে হবে। যেমন ডেড লোডের জন্য আমরা কোনো কাজই করব না, লাইব্রেরির জন্য কোনো কাজ নাই, সার্ভিস লোডের জন্য আমরা মোমেন্ট বিশেষ করে আমরা নেই না, আমরা ফ্যাক্টর লোডের জন্য আমরা নর্মালি নেই। আর 5 নম্বরটা জাস্ট টেস্টের জন্য নিয়েছিলাম, আমরা 4 নম্বর লোডটাতেই, ফ্যাক্টর লোড 4 নম্বরটাতেই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আসে, সেই জন্য এটা রাখলাম, বাকিটুকু বাম পাশে নিয়ে গেলাম। টিভি লেখার এখানে যে 4 নম্বর লোড, 4 নম্বর লোডের ক্ষেত্রে এখানে আমাদের ফ্যাক্টর লোড, এই যে বিম, এটা নোড, বিমের আমরা 1 নম্বর বিমের 4 নম্বর লোডের কারণে আচ্ছা, পোস্ট প্রসেসিং এ আমরা আছি। এবার আসি আমরা রিপোর্টে আসি, না রেজাল্টে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ট্যাট প্রো ট্রেনিং এর
নতুন লেকচারে স্বাগত। আজকে আমরা একটা মডেল আঁকবো, মডেল করে সেখানে লোকটা সবকিছু দিয়ে আমরা ডিজাইন শিখবো। শুধু আজকে পার্টটা হচ্ছে ডিজাইন। তবে আমরা যে মডেলটা করেছিলাম স্টেট প্রোর, সেখানে অনেক ধরনের হজবর লোড দেওয়া ছিল আগের লেকচারে। সেটার উপর যদি আমরা ডিজাইন করি তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না, বুঝতে কষ্ট হবে। সেই কারণে আমরা নতুন একটা মডেল করব। ঠিক আছে, স্টার্ট প্রোতে আমরা স্টার্ট প্রো ওপেন করলাম। কেন তুমি কান্না করো, কেন আমার লক্ষ্মী সোনা, বাবাকে একটু কাজ করতে দাও, বাবা তোমাকে ভালোবাসে, ভালো ভালো ভালোবাসে, ভালোবাসে, বাসে 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 বাসে। ঠিক আছে, ঠিক আছে, ভালোবাসে মা, ঠিক আছে। একটু ক্লোজ করতে হবে। এক মিনিট, কি করছো মা, কি করছো? ও ওয়াও, কোলে নেব। কথা বলো না, আচ্ছা তাহলে আমি একটা কাজ করে নেই। খালি দেখ বাচ্চা কি করে, ঠিক আছে? আচ্ছা চুপচাপ থাকো। আমরা একটা কথা বললে তো ওখানে ঢুকে যায়, এই যেখানে ঢুকে যায়, কথা একটু কথা বলা যাবে না মা। পানিটা খেয়ে নাও, পানিটা খেয়ে নাও, পানিটা খেয়ে নাও। তো আমরা রান স্ট্রাকচার উইজার্ডের মাধ্যমে আমরা একটা মডেল করব। জিওমেট্রি রান স্ট্রাকচার উইজার্ড। প্রোটোটাইপ, ফ্রেম মডেল, বে ফ্রেম। বে ফ্রেম মানে হচ্ছে, আমরা একটু অটোক্যাডে যাই। অটোক্যাডে আসলাম, আমাদের এটা একটা কলাম লেআউট। আমরা দেখতে পাচ্ছি যে এই বাউন্ডারিটা উঠাই দিয়ে, আমরা উঠাই দিয়ে এক্স ওয়াই, এদিকে এই যে এক্স কোঅর্ডিনেটটা, এদিকে এক্স, এদিকে ওয়াই। তাহলে এই জায়গায় যদি আমরা এটাকে চিন্তা যদি করি, এটা হলো এক্স, ওয়াই, ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এটা এই বিন্দুটা হচ্ছে 0 0 বিন্দু। তাহলে এখান থেকে এদিকে এক্স ভ্যালু পজিটিভ, এদিকে ওয়াই ভ্যালু পজিটিভ। আমাদের কিন্তু এখানে ওয়াই, বাট স্ট্যাট প্রোতে এটা হচ্ছে জেড। আচ্ছা, এক্স এর ভ্যালু এটা নেগেটিভ, আর জেড এর ভ্যালু এদিকে নেগেটিভ। তো আমি সাধারণত যেটা করি, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, এই ঘরটা 1 2 3 4 নম্বর কোঅর্ডিনেটে আমরা ফুল মডেলটা যাতে এই জায়গায় বসে, এটা আমি চিন্তা করি সবসময়। তাহলে কি হয়, তো প্রত্যেকটা নোডের যে কোঅর্ডিনেট, এক্স এর ভ্যালু পজিটিভ পাওয়া যাবে, জেড এর ভ্যালু পজিটিভ পাওয়া যাবে, আর হলো ওয়াই এর ভ্যালুটাও পজিটিভ পাওয়া যায়। এই কারণে আমরা এই চতুর্ভাগে আমরা মডেলটা করি। এবং এটা আরো করি যেটা টপ লেফট যে কলামটা আছে, এই কলামটাকে আমরা 0 0 বিন্দুতে ফেলি। এটা আমার স্টাইল, সহজ কথা, এটা আমার স্টাইল। তাহলে এই বিন্দুটাকে, এটাকে আমরা 0 0 ধরি। তাহলে এক্স ওয়াই যদি আমরা এইটা এবং
এইটা এটা হলো আমাদের মূল বিন্দু। তাহলে কি হচ্ছে, একদম লেআউটের কলাম লেআউটের টপ এবং লেফট, একদম লেফট। যদি এটা আরো এদিকে থাকতো তাহলে এইটাকেই বলতাম আমি, এইটাকে আমরা বলবো 0 0। এইটাকে আমরা মডেলের স্টার্ট প্রোর 0 0 কোঅর্ডিনেটে ফেল 0 0 0 কোঅর্ডিনেটে ফেলতে চাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি এক্স হয়, এক্স বরাবর কয়টা বে আছে? একটা বে, দুইটা বে, তিনটা বে। তা টোটাল বে কত? 40 ফিট 4 ইঞ্চি। তাহলে আমরা স্টার্ট প্রোতে যাব, আমরা আচ্ছা দেখে নেই, না হলে বাবা 40 ফিট 4 ইঞ্চি। আর হচ্ছে এখানে কয়টা বে? এক, এখানে আছে একটা বে, দুইটা বে, তিনটা বে। 40 ফিট 4 আছে 44 ফিট 8, 40 ফিট 4 44 ফিট 8। জিওমেট্রি রান স্ট্রাকচার উইজার্ড আমার করা আছে। এখানে এক্স ভ্যালু, লেন্থ হচ্ছে এক্স বরাবর 44 ফিট 0.23, 44.66। এটা এটা হচ্ছে 8 তলা বিল্ডিং, 8 10 80 ফিট। এদিকে আছে 4টা, এদিকে হচ্ছে 8টা, এদিকে আছে 1 2। এদিকেও আছে 4টা। অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে কি করতে হবে? মার্জ মডেল, এই মডেলটা মার্জ করব উইথ স্ট্যাট প্রোতে, ঠিক আছে। Would you like to transfer or merge? Yes, transfer. তো আমরা স্টার্ট প্রো ওপেন করেছি। আমরা এখন একটা সহজে একটা মডেল তৈরি করি, ঠিক আছে। অটোক্যাড থেকে আমরা যে দেখলাম সেই অনুসারে আমরা এটা রান স্ট্রাকচার উইজার্ড থেকে আমরা মডেল করলাম। তবে এখানে আমাদের যে অটোক্যাডে যাই, অটোক্যাডে কিন্তু কলামগুলো এক গ্রিডে নাই। এই 4টা এক গ্রিডে আছে, এই 4টা এক গ্রিডে, এই দুটো কিন্তু গ্রিডে নাই। এখানে কিন্তু লিফট কলাম, লিফটের জন্য 4টা কলাম আছে সাথে স্ট্রাকচার সহ, এটা কিন্তু আলাদা। তো আমরা আমরা ধরে নিচ্ছি এটা আমাদের মডেল হয়ে গেছে। হ্যাঁ, মডেল হয়ে যাওয়ার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাকে প্রত্যেকটা মেম্বারের প্রপার্টিজ দেওয়া, আর এখানে যদি কোনো সারফেস থাকে, শেয়ার ওয়াল থাকে, সেই শেয়ার ওয়ালটা মডেল করা। আমি ধরে নিচ্ছি এখানে কোনো শেয়ার ওয়াল নাই, কোনো প্লেট নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র বিম কলাম দিয়ে আমাদের এই মডেলটা, ঠিক আছে। তো আমরা সেকেন্ড স্টেপে কলামটা, সেকেন্ড স্টেপে আমরা সাপোর্টটা দিয়ে রাখতে চাই। সাপোর্টটা দেব, সাপোর্ট যে কোত্থেকে দেব? সাপোর্ট আমরা এখানে জেনারেলে যাব, ভার্টিক্যাল মেনু থেকে জেনারেল, তারপরে সাপোর্ট। এটা আমরা কিন্তু কমান্ড থেকে সাপোর্ট স্পেসিফিকেশন থেকেও যেতে পারি, ফিক্সড, ঠিক আছে। এটা আর এটা একই জিনিস। এখানে এটা ক্লিক করলে এই যে এখানে সাপোর্টের বক্সটা আসে। আমরা কি করব? এখানে কোনো ধরনের সাপোর্ট দেওয়া নাই, আমরা যেন ক্রিয়েট করব। ফার্স্ট কথা হচ্ছে ক্রিয়েট করা, আর এডিট করার পরে, ক্রিয়েট করার পরে এডিট করা লাগে এডিট করব, ডিলিট করা লাগে ডিলিট করব, ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা অবশ্যই ফিক্স সাপোর্ট দেব। আরসিসি স্ট্রাকচারের ফাউন্ডেশনটা অবশ্যই এগুলো ফিক্সড, ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টে কি থাকে? এফএক্স, এফওয়াই, এমজেড, এমএক্স, এমওয়াই, এমজেড এগুলো সবই থাকে, মানে টিক চিহ্ন থাকে। এখানে কোনো এগুলোকে উঠাই দেব এর কোনো সুযোগ নাই। এর উঠাই দেওয়ার সুযোগ আছে ফিক্সড বার যদি দিই আমি, সেক্ষেত্রে লাগবে, কিন্তু আমার এখানে সবই ফিক্সড দিয়ে আমরা একটা অ্যাড করে দেবো। আর যদি ভিন্ন ভিন্ন সাপোর্ট থাকতো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট করে অ্যাড করতাম। এবার আমরা কি সাপোর্টটা আমি অ্যাপ্লাই করব। সাপোর্টের নাম কি? S2, আর একটা আছে S1 সাপোর্ট। S1 সাপোর্ট মানে হচ্ছে যে নো সাপোর্ট। এই সাপোর্টের সিম্বলটা হচ্ছে এটা, ফিক্স সাপোর্টের সিম্বল হচ্ছে এটা। কারণ আমরা সাপোর্টটা দিব কোথায়? একদম বটমে, একদম বটমে যে নোটগুলো আছে এগুলোতে। এটা কিন্তু আমাদের অবশ্যই মাটির নিচে যেখানে ফাউন্ডেশনের সঙ্গে কানেকশন আছে এরকম পর্যায়ে কিন্তু এই নোটটা ফাউন্ডেশনের সঙ্গে কানেক্ট আছে। তো এই নোটটাকে একবারে দেখতে চাইলে ফ্রন্ট এলিভেশন বা যে কোনো একটা এলিভেশনে যাইতে হবে। যাওয়ার পরে নোট কার্সর দিয়ে
নোট কার্সর সিলেক্ট করে এইভাবে আমরা সিলেক্ট করবো সবগুলো নোট। এখানে কি দেখো আইসোমেট্রিক ভিউ করে যদি এইরকম করে আমরা সিলেক্ট করতে পারতাম না। আইসোমেট্রিক ভিউ দিয়ে টপ ভিউ দিয়ে বটম ভিউ দিয়েও কিন্তু আমরা এটা সিলেক্ট করতে পারতাম না। এটার জন্য যে কোনো একটা ফ্রন্ট ভিউ হোক, সাইড ভিউ হোক, যে কোনো একটা এলিভেশন লাগবে। সাপোর্টটা আমাদের সিলেক্ট করা আছে, আর সাপোর্টটা কোথায় হবে, যে যে নোডে হবে সেই নোডগুলো সিলেক্ট করলাম। করার পরে অ্যাসাইন টু সিলেক্টেড নোড, অ্যাসাইন, ইয়েস, আমরা সাপোর্টটা দিয়ে ফেললাম। এবার অ্যাসিমেট্রিক ভিউ দেখি সাপোর্টটা ওকে হলো কিনা। হ্যাঁ, সাপোর্টটা ওকে দেওয়া আছে, সাপোর্ট নেওয়ার আমাদের কোনো ঝামেলা নাই, থাকলো না। এরপরের কাজটা হলো আমরা কলামের সাইজ দেব এবং কলামটা কনক্রিটের সেটা আমরা বুঝাবো, বিমগুলোর কনক্রিট হবে এবং সাইজ কত হবে এটা আমরা বুঝাবো। ঠিক আছে, তো আমরা কি করব, এবার প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে আমরা ডিফাইন করব। যেহেতু এখানে কোনো প্লেট বা সারফেস নাই, সেহেতু এখানে থিকনেসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ডিফাইনে যাব। ডিফাইনে গেলে আমাদের সবগুলো মেম্বার যদি আমাদের রেক্ট্যাঙ্গেল হয়, রেক্ট্যাঙ্গেল টাইপের হয়, তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলে যাব। রেক্ট্যাঙ্গেল গিয়ে আমরা ম্যাটেরিয়ালটা কনক্রিট, আর কলামগুলোকে আমরা কয় ধরনের কলাম দিতে চাই তা আমরা একটু টপ ভিউ থেকে দেখে নেই। যে এই 4 কর্নারে লোডটা সবচেয়ে কম, এটাকে C1 বলি, এটাকে আমরা C1 বলি। এই টেক্সট লিখে নিই আমরা। হ্যাঁ, এখানে চাপ দিয়ে C1 এর সাইজটা আমরা দিই হচ্ছে 12 ইঞ্চি। আমরা মিনিমাম দেবো 12/18 দিই। C1 তো আমরা এটাকে কপি করব। এডিট করার জন্য আমরা এর কপি করার অপশন আছে কিনা জানি না, দেখি। এটা C1, ঠিক আছে, C1। আবার এটা হলো, এটা এডিট ছিল, এটা ক্রিয়েট ছিল। এটা হলো C1, 4টা হলো C1, 4টা হলো C1। আমরা একটু এডিট সরাই নিই একটু, C1। এরপরে এগুলোকে বলবো C2 এর সাইজ হচ্ছে একটু বড় দেই, 12/20 দিয়ে দিই, 12/20। এডিট করার জন্য এখানে সিলেক্ট করে কপি করে নেই। C2 এটাও C2 এটাকে একটু সরাই নেই, তাহলে 4টা, এটা C1 আর এগুলো হচ্ছে C2, এটাও C2 করে দেই। C2 একটু আমরা সরাই নিতে পারি, সেটা এডিটে যেতে হবে। C2 এগুলো আমরা সবগুলো এক ধরনের করে নিই। C3 মোটামুটি ভাবে স্প্যানগুলো মোটামুটি একই ধরনের বলে আমরা এটা C3 করে নিই। C3 সাইজ 12/24।
আমরা যখন এটা অ্যাপ্লাই করবো তখন আনুমানিক দিতে হবে। প্রথমে তো আর ডিজাইনের দরকার নাই, এটা আনুমানিক অবশ্যই আমাকে দিতে হবে যে কোথায় কোথায় কম লোড আসতে পারে, কোথায় কোথায় বেশি লোড আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা চার কর্নারের 4টা C1 আর আউটের গুলো C2 আর ইন্টারনাল গুলো সব C3, এটা আমরা আইডিয়া করে নিলাম। আইসোমেট্রিক ভিউয়ে যাই। এই যে লেখাটা, এটা কিন্তু যেখানে থাক না কেন আমার কিন্তু টপ ভিউ আসলে কিন্তু সে এইভাবেই নেবে, বড় করলেও সে পাশাপাশি থাকবে না। স্ট্রাকচার বড় হয়ে যাচ্ছে, এরা কিন্তু ঠিক একই জায়গায় থাকবে, এই কিন্তু নড়তেছে না টেক্সটটা। যাই হোক, এই জন্য আমাকে টপ ভিউ দিয়েছিলাম, যে টপ ভিউ রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন ডেফিনেশন যাই আমরা। ডিফাইন C1 হচ্ছে 12-18, রেক্ট্যাঙ্গেল 12-18। যদি কলাম, সেক্ষেত্রে কোন ডিরেকশনে দেবো সেটা ইম্পর্টেন্ট। ওয়াইডি এবং জেড জেডটা ফিক্সড, হ্যাঁ, জেড ডিটা হচ্ছে এক্স বরাবর আর ওয়াইডি হচ্ছে অন্যদিকে। তাহলে আমাদের 1/18 ইঞ্চি 1.5, এটা আমরা দেখে নেব, আমরা অবশ্যই দেখব। আবার 1/20 ইঞ্চি মানে হচ্ছে 1.68 ফুট। তারপর 1/24 মানে 2 ফিট। 12/18 কোথায়? 4 কর্নারে। এটা আমরা টপ ভিউ থেকে আমরা নেব, এরকম করে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব। অথবা আমরা বিমস প্যারালাল টু ওয়াই গিয়েও যদি করতাম তাও কিন্তু ভালো ছিল। বিমস প্যারালাল টু ওয়াই করে ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি, তাহলে আমরা তাহলে আমাদের আর একটু রিস্ক কম থাকতো। অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, ওকে। এটা হচ্ছে 12-20টা কোথায় দেব? এটাতে। একটা 12-24, এবার হচ্ছে 12-20, বিম দিয়ে 12-20 এইটা কন্ট্রোল চেপে ধরে এরকম কলামে ডিফাইন করার সময় এটাই বেস্ট ওয়ে, অ্যাসাইন। আর হলো 3 নাম্বারটা হচ্ছে এই মাঝখানের সবগুলো অ্যাসাইন টু। কলামগুলো হয়ে গেছে কিনা দেখে নিই, সবগুলো কলামই আমাদের R1 R2 R3 হিসেবে অ্যাসাইন করা হয়েছে। এবার হচ্ছে বিম। এবার বিম মানে আমরা চিন্তা করতে পারি যে এইভাবে সিলেক্ট করে ইনভার্স দেব। সিলেক্টে গিয়ে ইনভার্স বাই ইনভার্স কি সিলেক্টেড ইনভার্স বিম সিলেকশন, যেগুলো বিমগুলো সিলেকশন আছে তার উল্টো দিকেরটা অবশ্যই আমাদের কি হবে? আগে আমরা আইসোমেট্রিক ভিউ নেওয়া হয়নি, তাই না? আইসোমেট্রিক ভিউয়ে যেতে হবে বা হোল স্ট্রাকচার নিতে হবে। হোল স্ট্রাকচার নিলাম, নেওয়ার পরে ইনভার্স করবো বা ইনভার্স বিম। এবার কিন্তু কলাম নাই, এবার আমরা ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি বলি। এখানে কিন্তু শুধুমাত্র বিম আছে, কোনো কলাম নাই। এবার দেখে নেই, কোনো কলাম নাই, কারণ আমরা যখন এরকম করে টান দিব, যখন কলাম যদি ঢুকে যায়, এই কারণে কলামটাকে আউট করে দিলাম, এইভাবে আমরা হাইড করে দিলাম। এবার বিমগুলো ভিতরে গুলো একটু মোটা হবে, থিকনেস বেশি হবে, ডেপথ বেশি হবে, আর আউটের গুলো একটু ডেপথ কম হবে। এখানে 2 ধরনের আমরা বিমের সেকশন দেব। রেক্ট্যাঙ্গেল বিমের ক্ষেত্রে এটা হলো এক্স বরাবর, ওয়াইডি হচ্ছে ডেপথ বরাবর, এটা আমরা 1.25, আর হচ্ছে 10 ইঞ্চি মানে 0.833 কনক্রিট, এটা অ্যাড করলাম। আবার 10 ইঞ্চি বাই হচ্ছে 1.5 18 ইঞ্চি, এটা অ্যাড করলাম। করে 10/15 কোথায় দেব? 10/15 আউটেরটা। তাহলে আউটটা আমরা সিলেক্ট করি, সহজ উপায় হলো। কিন্তু আমরা যদি কলামটাকে যদি না সরাতাম, না হাইড করতাম, তাহলে কিন্তু এরকম করে আমরা সিলেক্ট করতে পারতাম না। কারণ এই জয়েন্ট গুলো কিন্তু আমি উইন্ডোর ভিতরে নিছি।
এখন স্টুডেন্ট যে কাজ করবে সে যেভাবে পারে তার বিষয়। কারণ এটা আমরা ইন্টারনাল সবগুলোকে এভাবে সিলেক্ট করব, ঠিক আছে? কোনো কলাম সিলেক্ট নাই, ইম্পর্টেন্ট জিনিস। যে যেভাবে পারে, এটা আমারই মতো করতে হবে, আমার কোনো কথা নেই। এরকম আমরা অ্যাসিমেট্রিক ভিউয়ে যাই, আমরা হোল স্ট্রাকচারে গেলাম, টপ ভিউয়ে যাই, আমাদের কলামগুলোর নাম্বারটা আমরা দিয়ে রাখছি, এটা কিন্তু ডিজাইনে বা অ্যানালাইসিসে কোনো ইফেক্ট ফেলবে না। এবং এটা একটা আমরা প্রজেক্টের নাম লিখি, প্রজেক্টের নাম হলো টিউটোরিয়াল। টিউটোরিয়াল 01 নাম দিলাম, ঠিক আছে? এই সবসময় এখানেই থাকবো, মডেল করে জায়গায় যাক, ওখানেই থাকবে। তাহলে আমাদের ডিফাইন, আমাদের এখানে যেগুলো মেম্বার আছে সেই মেম্বারটা কোন ম্যাটেরিয়াল, কনক্রিট, এবং এর সেকশনগুলো দেওয়া আছে। তো ইজিলি স্ট্যাটপ্রো সফটওয়্যার সে সেলফ ওয়েটটা ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে? এরপরে কি কাজ? সাপোর্ট দিলাম, প্রপার্টি দিলাম, এরপরের কাজ হচ্ছে লোড দেওয়া। অটোমেটিক আমরা বাস্তবে যা করি সেরকম লোডে কিন্তু দেব। লোডের অপশন হচ্ছে লোড অ্যান্ড ডিফাইন। আমরা অবশ্যই শুধুমাত্র সার্ভিস লোড আর ডেড লোড এবং লাইভ লোড দিয়ে কাজ করব। তাহলে লাইভ লোড এবং ডেড লোড এই দুটো হচ্ছে প্রাইমারি লোড কেস। সব ধরনের লোডিং আলাদা করে প্রাইমারি লোড কেস। প্রাইমারি লোড কেসকে ডিফাইন করার জন্য এই লোড কেসেস ডিটেলে যাইতে হবে অ্যাট ফার্স্ট। যাওয়ার পরে অ্যাড দেওয়ার পরে এখানে প্রাইমারি। এরা যে প্রাইমারি লোড, আমি কি প্রাইমারি লোড দিব নাকি লোড কম্বিনেশন দিব নাকি লোড জেনারেট করবো? আমরা প্রাইমারি স্টেট প্রথম লোড আমরা ডেড লোড দেব, দিয়ে এখানে একটা নিজেদের মতো করে লোডটা ডেড লোড, এটা যে কোনো লোড 1 যা আছে তাই রাখা যাবে, কোনো অসুবিধা নেই। তা আমি আমার যে লোডের ধরন সেই হিসেবে দিলাম, এটা হচ্ছে লাইভ লোড, লাইভ লোড। এরপরে কি করতে হয়? আমাকে লোড কম্বিনেশন করতে হয়। লাইভ লোডে গিয়ে আমাদের সম্ভবত লাইভ লোডটা আমাকে এডিট করতে হবে। লাইভ লোডটা ডেড লোড হিসেবে দেখা যাচ্ছে, এখানে আমাদের ডবল ক্লিক করে আসলাম, লোড টাইপটা লাইভ হলো, ঠিক আছে? এই দুইটা আমি ভ্যালুগুলো দিয়ে নিই, কম্বিনেশন পরে করবো আমরা। এখন ডেড লোডের মধ্যে কি কি জিনিস আসবে? আমরা ইঞ্জিনিয়াররা যারা শিখতেছো তারা হয়তো কনফিউজ শুনে পড়ে যেতে পারো যে লোডটা এখন কি দেব। লোডটা হচ্ছে একটা স্ট্রাকচারে, লোডটা হচ্ছে বিম কলাম স্ল্যাব, বিম কলাম স্ল্যাব, ব্রিক ওয়াল, এগুলো সবই হচ্ছে ডেড লোড। আর আমরা মডেলে কিন্তু ব্রিক ওয়ালটা মডেল করি না, আমরা মডেল করি বিম কলাম স্ল্যাব বা ফ্লোরটা, এটা মডেল করি সেই কারণে। আর এগুলো সবই ক্যালকুলেশন করতে পারে স্ট্যাটপ্রো সে নিজেই, এটার ওয়েটটা ক্যালকুলেশন করতে পারে নিজেই। এখন এই যে বিম কলাম এর লোডটা আমাদের চিন্তা করার কোনো কারণে, ক্যালকুলেশন করার কারণে আমরা ডেড লোডের মধ্যে যাব, এটা অবশ্যই ডেড লোড, গিয়ে অ্যাড দিব, অ্যাড দিয়ে এখানে সেলফ ওয়েট আছে, সেলফ ওয়েট যত ধরনের সেলফ ওয়েট আছে ওয়াই বরাবর -1 এটাই হবে, ওয়াই বরাবর -1 থাকবে। কারণ বলেছিলাম যে 1 এর জায়গায় যদি 2 দেই তাহলে যে লোডটা অ্যাকচুয়াল আসবে তার দ্বিগুণ পরিমাণ লোড শো করবে, তখন আমাদের লোড বেশি আসলে আমাদের ডিজাইনে ইফেক্ট পড়বে। অ্যাড দিলাম, ও সেলফ ওয়েট 2 বার দেওয়া হয়ে গেছে, একটা ডিলিট করে দিই। 2 বার দিলে কিন্তু 2 বারই করবে, ক্যালকুলেশন করবে, একবার দিতে হবে। ডেড লোডের মধ্যে আর কি আছে? আর আছে হলো, আমি এখানে একটু লিখি, লেখার ক্ষেত্রে আসলে আচ্ছা, ডেড লোডটা হচ্ছে আমরা বিম কলাম দিতে পারছি,
বিম আর কলামে দিতে পারছি, কিন্তু আমাদের যে স্ল্যাব হবে ছাদের লোডটা কিন্তু আমরা দিতে পারিনি। ছাদের লোডটা কিন্তু আমরা দিতে পারিনি। কেন দিতে পারিনি? ছাদ কয় ইঞ্চি থিকনেস হবে, ছাদের থিকনেস কত হবে এটা আমরা জানি? আমি জানি, বাট স্টেট প্রো জানে না, কারণ আমি তো তাকে কোনো ধরনের দেইনি, কোনো ধরনের ডিরেকশন দেয়নি যে এটা 6 ইঞ্চি ছাদ হবে, 8 ইঞ্চি হবে, 4.5 ইঞ্চি হবে, এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা তাকে বলি নাই। আমরা সরাসরি প্রজেক্ট করতেছি, প্রজেক্ট 1, ঠিক আছে। এট ফার্স্ট হচ্ছে মডেল, 2 নম্বর কি করছে, সাপোর্ট দিয়েছে, 3 নম্বর প্রপার্টি দিয়েছে, প্রপার্টিজ দিয়েছে, 4 নম্বর হচ্ছে লোড দেব, LOAD লোড, লোডের মধ্যে ডেড লোড আর হচ্ছে লাইভ ল্যাব লোড দিচ্ছে, ঠিক আছে। আর ডেড লোডের মধ্যে আমাদের যে স্ল্যাব হবে, স্ল্যাবের যে থিকনেসটা আছে, সেই স্ল্যাব থিকনেস যদি আমরা ওখানে প্লেট অথবা সারফেস আমরা যদি দিতে পারতাম, তাহলে আমার তাদের থিকনেস দিতে পারতাম। আর থিকনেস যদি দিতাম, সেক্ষেত্রে আমাদের স্ল্যাবের যে থিকনেস অনুসারে, থিকনেস থেকে যে লোডটা আসবে সেটাও আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন ছিল না। আপাতত আমরা দেব না দিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, এটা ইঞ্জিনিয়ারদের খুব মানে ক্যালকুলেশনের একটা বিষয়, মনে রাখার বিষয়, এবং এটা ভালো সিস্টেম, ঠিক আছে। তো আমরা স্ল্যাব থিকনেস বের করব। স্ল্যাব থিকনেস বের করব। স্ল্যাব থিকনেস বের করতে গেলে কি করতে হবে? সবচেয়ে বড় যে প্যানেলটা আছে, এখানে যেকোনো একটা ফ্লোর নেই, একটা ফ্লোরকে আমরা সিলেক্ট করি, ফ্রন্ট ভিউ যায় যে কোনো একটা, সবই তো একরকম, হ্যাঁ, সব একরকম। ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি গিয়ে আবার টপ ভিউ যাই। সবচেয়ে বড় এটাই মনে হতে পারে, এই বরাবরটা মনে হয় বড়, বা এখানে ডাইমেনশন দিতে পারি আমরা শিফট ডি চাপলে ডাইমেনশন দেখার জন্য আমাদের ডাইমেনশন স্কেল লেভেল ডাইমেনশন না, ডাইমেনশনটা মানে এখানে নাই, ডাইমেনশন অপশনে আছে, আচ্ছা দরকার নাই। আমরা এখানে ডবল ক্লিক করি, এটার সাইজ হলো 11.15 আর এটা হলো 11.6, মানে অলমোস্ট দুটো সেম। তাহলে আমরা আর এটা দেখি, এটা কত, 11.06, 11.17, অলমোস্ট সেম। তার মানে কিন্তু এটা 2A স্ল্যাব হবে, তার মানে এটা আমাদের 2A স্ল্যাব হবে, ঠিক আছে। তো 2A স্ল্যাব যদি হয়, এই 11.0 সামথিং 11.217, মানে 2 ধরে নিচ্ছি চতুর্দিকে এটাই, তাহলে আমাদের স্ল্যাব থিকনেস কত হবে? স্ল্যাব থিকনেস সূত্র হচ্ছে 100 পেরিমিটার ভাগ 180 গুণন 12, এটা ইঞ্চিতে আসবে। পেরিমিটার কত আসবে? পেরিমিটার আসবে হচ্ছে 11.2 গুণন 4, চারদিকে টোটাল আসলো 48 পেরিমিটার, পিতে পেরিমিটার, ঠিক আছে। পিতে পেরিমিটার সমান 44.8 ফুট গুণন 12 ভাগ 180, তা কত আসবে? ক্যালকুলেশন করে নিই আমরা, গুণন 12 ভাগ 180, 2.98, এটাকে আমরা সমান 3.0 ইঞ্চি আসবে।
আচ্ছা 3 ইঞ্চির মতো আসে। আসলে আমাদের একটা স্ল্যাব থিকনেস যত কম আসুক না কেন এটা 3 ইঞ্চি দিয়ে হবে না বিভিন্ন কারণে। এটা কমপক্ষে 4.5 ইঞ্চি 5 ইঞ্চি দেওয়া উচিত কমপক্ষে। এখানে ছাদের ভিতরে ওয়ার্কম্যানশিপ আছে, তারপরে ম্যাটেরিয়াল কোয়ালিটি আছে, সাথে এই থিকনেসের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল কন্ডিউট যাবে। দেখা যাচ্ছে যে 1 ইঞ্চি পাইপ চলে যায়, ঠিক আছে। তো এটা নর্মালি আবার বাইরের জন্য 10% আউট বরাবর বাইরের সাইড দিয়ে যে স্ল্যাবগুলো আছে সেই স্ল্যাবের থিকনেস ইন্টারনালের চেয়ে 10% বাড়াতে হয়। 10% বাড়ালে আমাদের কি হচ্ছে, এই রেশিও 10% বাড়ালে 10% যদি আমরা ইনক্রিজ করি, 10% প্লাস যদি করি, তাহলে আর এটা আসবে হচ্ছে 3.3 ইঞ্চি। কিন্তু এটা আমাদের 5 ইঞ্চি দেওয়া উচিত, যতই কম আসুক 5.0 ইঞ্চি স্ল্যাব থিকনেস, ঠিক আছে। তাহলে আমরা যদি মডেলে যাই, এই মডেলে আমরা কিন্তু যদি এই মডেলে যেহেতু প্লেট হিসেবে কিছু নাই, খালি বিম কলাম সে সেলফ হিসেবে নিতে পারতেছে, আমরা যদি প্লেট বা সারফেস সেখানে যদি মডেল করতে পারতাম, তাহলে আমরা যদি থিকনেস দিতাম 5 ইঞ্চি, সেক্ষেত্রে সে স্ল্যাবের জন্য যে লোডটা আসতো সেই লোডটা সে সেলফ হিসেবে ক্যালকুলেশন করতে পারতো। আচ্ছা আমরা কি করবো তাই? আচ্ছা করে দিই না, করি। কিরকম করে করি? আর যে কোনো একটা ফ্লোর নেই, টপ ফ্লোরটাই নেই, টপ ফ্লোরটাই নেই। টপ ফ্লোরটা যদি নেই, আইসোমেট্রিক ভিউয়ে যাই, এই যে জিওমেট্রিতে একটা কমান্ড আছে, ক্রিয়েট ইনফিল প্লেট, 16টা, মানে এখানে 16টা প্লেট তৈরি হয়েছে এবং এটা সিলেক্টও আছে। এই যে প্লেট কাজটা নিয়ে এখন আমরা কিন্তু এই কাজটা কিন্তু আমরা অন্যভাবে করতে পারতাম। এটা কারণ আমার ট্রান্সলেশন রিপিটে যাই, গিয়ে এটা ওয়াই বরাবর নিচ দিকে আসবে। টপ ফ্লোর -10 ফিট করে, -10 ফিট করে প্রতিটা স্টেপ, কিন্তু লিঙ্ক করা যাবে না, লিঙ্ক তো আছেই। কয়টা? এক স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ, 6 স্টেপ, 7 স্টেপ, 7টা। আচ্ছা 8টা দিয়ে দেখি, 8টা দিলে ইয়েতে চলে যাবে, 8টা ওয়াই বরাবর -10। 8টা দিলে কোথায় গেল? সাপোর্টে গিয়েও কিন্তু একটা করে প্লেট তৈরি হয়েছে। এই যে এই প্লেটটা আমাদের দরকার নেই, জাস্ট আমি দেখার জন্য, ঠিক আছে। আচ্ছা তাহলে প্লেট স্ল্যাব থিকনেস আমরা দেব 5 ইঞ্চি। কেন আমরা এখন যেহেতু প্লেট করছি, স্ল্যাবটাকে প্লেট হিসেবে মডেল করছি, সেহেতু আমরা কি করবো, কি জেনারেলে যাব, প্রপার্টিতে যাব, গিয়ে থিকনেস দেব কার? প্লেটের। কয় ইঞ্চি? 5 ইঞ্চি, মানে 0.42 অ্যাড করব। এটা সিলেক্ট করে সমস্ত প্লেটে একই পরিমাণ একই থিকনেস হবে, সমস্ত প্লেটে উপর নিচে যা আছে। এই জন্য আমরা অ্যাসাইন টু ভিউ দিব, অ্যাসাইন টু ভিউ, ওকে, অ্যাসাইন টু ভিউ, ঠিক আছে। এইবার এই যে লোডে যাই, লোডে যেহেতু আমরা ডেড লোডের মধ্যে সেলফ ওয়েটটা আমরা অ্যাপ্লাই করছি, এই সেলফ ওয়েট অ্যাপ্লাই করার কারণে বিম কলাম এবং এই যে সমস্ত প্লেট সারফেস নাই, এখানে প্লেট স্ল্যাবের জন্য যে প্লেট রাখছি প্রত্যেকেরই সেলফ ওয়েট সে ক্যালকুলেশন করতে পারবে। অ্যাসাইন টু ভিউ দিয়ে দেবো, যদি প্রত্যেককে যদি, আর সিলেক্ট করলে আলাদা রকম হয়ে যেত, তাই না। অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন। তাহলে এখানে কি হলো, চিন্তা করতে হবে বিমের, কলামের এবং স্ল্যাবের সেলফ ওয়েটটা সে ক্যালকুলেশন করে নিল। ঠিক আছে, প্লেট হিসেবে প্লেট মডেল করার কারণে কি হলো, সেলফ ওয়েট অটো ক্যালকুলেশন,
তাহলে সেলফ ওয়েটের মধ্যে আমরা কি কি পাচ্ছি? সেলফ ওয়েটের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে বিম, কলাম এন্ড স্ল্যাব। স্ল্যাব এখানে হচ্ছে প্লেট, PLATE, প্লেট। সেলফ ওয়েট হিসেবে এদের ওজনটা স্ট্যাটপ্রো অটোমেটিক সে ক্যালকুলেশন করে, ঠিক আছে? এরপরে তাহলে আমাকে ভ্যালু কি দিতে হবে? আমাদের কিন্তু ছাদের থিকনেসের কোনো ভ্যালু দিতে হবে না। ছাদের কারণে যে লোডটা হবে সেটা দিতে হবে না, কারণ আমরা সেলফ ওয়েটের মধ্যে ঢুকাই দিচ্ছি, প্লেট মডেল করছি। স্ল্যাব যদি আমরা সারফেস মডেল করতাম সেক্ষেত্রেও আমাকে একইভাবে হতো, কিন্তু যদি আমরা স্ল্যাবটাকে এরকম মডেল না করতাম প্লেট বা সারফেস দিয়ে, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল। আচ্ছা, এখন এই স্ল্যাবের উপর কি কি থাকে? স্ল্যাবের উপরে কি কি লোড থাকে? স্ল্যাবের উপর লোড থাকে হচ্ছে ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ থাকে, পার্টিশন ওয়াল থাকে, পার্টিশন ওয়াল থাকে, ফ্লোর ফিনিশ থাকে, আর হলো পার্টিশন ওয়াল থাকে। ফ্লোর ফিনিশ মানে, ফ্লোর ফিনিশটা কার? ফ্লোর ফিনিশ হচ্ছে টাইলস, TILES, টাইলস, অবলিক, মোজাইক, এগুলা ফ্লোর ফিনিশ। আর পার্টিশন ওয়াল হচ্ছে ব্রিক ওয়াল।